আহ প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসলাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছিলাম সাইফুল ইসলাম। আপনার কাছে যেটি আমরা জানতে চাচ্ছিলাম, আনোয়ার পারভেজ ভাই যে অভিযোগগুলো করছিলেন, তার মধ্যে যদি আমরা একটা বলি, আপনাদের কমিটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হতে আমরা দীর্ঘদিন সেভাবে দেখি না, বা মিডিয়াতে অন্যান্য সংগঠনগুলো যেভাবে তাদের কমিটি সাড়ম্বরভাবে মিডিয়ায় প্রকাশ করে এবং তারা একে অপরকে কংগ্রাচুলেট করে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা আমরা দেখি না। এবং এইটি কেন আমরা দেখি না? আবার এটির ক্ষেত্রে যদি অন্যরা অভিযোগ করে যে আপনাদের যারা অপরাধ, যদি কেউ অপরাধ কর্ম করে সেটিকে তখন ডিটেক্ট করা যায় না, এবং আপনাদের পক্ষ থেকে বলা হয় তিনি আমাদের নন, কিংবা সাধারণ শিক্ষার্থী, এরকম অভিযোগ করা হয়। ঠিক এই ক্ষেত্রে আপনারা কি বলবেন? আর যে অভিযোগগুলো আনোয়ার পারভেজের ছিল সেগুলো নিশ্চয়ই আপনি নোট নিয়েছেন। একটু বলবেন ছোট করে যদি বলেন। যে আনোয়ার ভাইয়ের যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে যে কোথাও যদি ছাত্র শিবিরের কেউ যদি কোনো ধরনের অপরাধ করে আপনারা বহিষ্কার করেন না কেন? তো আমি ভাইকে কিন্তু প্রশ্ন করেছিলাম যে ৫ই আগস্টের পরবর্তীতে যে ছাত্র শিবিরের কোনো ভাইকে কোথাও দেখছেন কিনা যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন, অথবা ক্যাম্পাসে কোনো ধরনের টেন্ডারবাজি কি করতে গিয়ে বা কোথাও আসলে এই ধরনের কোনো অপকর্মের সাথে আসলে যদি জড়িত থাকে, এই ধরনের কোনো ডকুমেন্ট যদি ভাই থাকে, তাহলে সেই জায়গায় যদি সংগঠন কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে থাকে তাইলে অনুরোধ করবো, তাইলে অবশ্যই আমরা এই বিষয়ে কথা বলবো। তো যেহেতু আসলে আমাদের সংগঠনে এই ধরনের কোথাও আমরা যে বিশেষ করে ক্যাম্পাস গুলোতে আমরা ছাত্র শিবিরের ভাইদেরকে বিশেষ করে আমরা দেখি নাই, তো সেই জায়গায় আসলে তাকে বহিষ্কারের কথা তো প্রশ্নই আসে না। তো আরেকটা ভাই বলছেন যে মব কালচার আসলে কাকে বলে, তো ভাই কিন্তু আসলে গভর্নরের বিষয়টা বলেন নাই। একটা গভর্নরকে হচ্ছে গাড়ির হচ্ছে আটকিয়ে হচ্ছে তাকে হচ্ছে বের করে দেয়া, তারপর সেই জায়গায় আবার হচ্ছে আরেকজনকে নিয়োগ দেয়, এটা কি তাহলে আসলে মব বলা যাবে না? তো আমরা আসলে ইন্টারিম সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি যে মব কালচার আসলে এক ধরনের হইতে, কিন্তু নির্বাচনের পরবর্তীতে আমরা এটাও দেখতে পাচ্ছি যে মব কালচারে আসলে বিভিন্ন ধরনের রূপ তৈরি করে ফেলেছেন ভাইরা আসলে। কোথাও যদি সরকারের কেউ যদি কোনো ধরনের ভালো আহ, আহ, স্টেপ নেন বা কোথাও কোনো ধরনের ভালো কাজ করে থাকেন, তাইলে এটা আসলে আর বিএমপি করা লাগে না, এটা সরকারের পক্ষ থেকে বিএমপি আসলে করে দিচ্ছেন। এবং তাকে হচ্ছে ইন্টারনালি এক ধরনের ফোর্স করতে বাধ্য করা হচ্ছে, যে মানে ফোর্স করা হচ্ছে যে তুমি পদ মানে পদত্যাগ করো, নইলে তোমার বিরুদ্ধে বা তোমাকে আমরা অন্যভাবে সরিয়ে দিব। তো মানুষের তো আত্মসম্মান বোধ তো অনেকেরই থাকে, এই কারণে ইচ্ছা করে অনেকে আসলে পদত্যাগ করছেন। তো এটা একটা বিষয়। আর আমাদেরকে যে কমিটির বিষয়ে এটা বারবার আমাদেরকে বলে দেখা হয়, তো আমি হচ্ছে আমাদের ছাত্র শিবিরের যে সেন্ট্রাল পেজটা সেটাতে আপনাদেরকে একটু ঘুরে আসতে বলবো যে আমাদের এখন যে কেন্দ্রীয় কমিটিগুলো হয়েছে এবং ওইখানে আমাদের পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট তালিকা, তারপর হচ্ছে যে কারা কারা পরিষদের যে নির্বাচিত হয়েছেন তাদের সবারই আসলে ওইখানে নাম দেওয়া হয়েছে, এবং বিশেষ করে সারা বাংলাদেশে আমাদের যেই সেট আপ দেওয়া হয়েছে সেই সেট আপের প্রত্যেকটা আপডেট সেখানে দেওয়া হয়। তবে যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে যে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে আমাদের রাজনীতির একটু ভিন্ন। আমাদের আসলে কোনো ভাই মানে বড় ভাই পলিটিক্স নাই, যে আমি একজন শিবিরের সেক্রেটারি, আমার জন্য হচ্ছে ৫০ জন আমার পিছে পিছে আমার মানে আমার জুনিয়র ঘুরতে হবে, এই ধরনের কালচার আসলে আমাদের নেই। যেমন আমি এখন দায়িত্বে আছি, আগামী ১ বছর পরে আমি কিন্তু ক্যাম্পাসে থাকবো না, কিন্তু আমরা ছাত্র দলের রাজনীতিতে দেখি যে আমরা এখন, যেমন আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, সেখানে আমি হচ্ছে ২০১৮-১৯ সেশন, অথচ দেখতে পাচ্ছি যে আমি এখন ১৩তম ব্যাচ, কিন্তু ছাত্র দলের যে কমিটি আছে সেই কমিটির বর্তমান যে যিনি আসলে আহ্বায়ক তিনি আসলে প্রথম ব্যাচের। তার মানে উনার থেকে আমাদের ডিফারেন্স হচ্ছে ১৩টা ব্যাচ। তো এই হলো তাদের রাজনীতির স্ট্রাকচার। তো সেই জায়গায় তো আমাদের প্রতি ৬ মাস পরপরই কমিটি হয়, এবং এটা আসলে সেন্ট্রালি সভাপতি এবং সেক্রেটারি হচ্ছে নির্বাচিত করা হয়। তারপরে সভাপতি আর সেক্রেটারি তার মতো করে সে একটা মানে ১০-১২ জনের বা ৫-৭ জনের একটা তালিকা, এবং এটা আমরা হচ্ছে আমাদের পেজ গুলোতে আমরা মানে আপলোড দিয়ে থাকি। আমাদের আসলে নির্বাচনের সিস্টেমটা আসলে এরকম। তো এই কারণে মূলত যে আমাদের যেহেতু প্রত্যেক ৬ মাস পর পর আসলে কমিটি দেওয়া প্রয়োজন হয়, আমাদের মানে ১ বছরে ২ টা। তো সেই জায়গায় আসলে বারবার এভাবে হচ্ছে আমাদের যখনই আসলে সেট আপ হয়, সেখানে আমাদের সেন্ট্রাল পেজ থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটির আমাদের যে পেজ গুলো আছে সেইখানেও আমাদের শেয়ার করা হয়। তো এতবার মানে আমাদের কমিটি দেওয়ার পরেও আসলে যদি বলা হয় যে আমরা আসলে কমিটি গুলো প্রকাশ করি না, এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের জানার ঘাটতি মানে হইতে পারে আরকি। কিন্তু আমরা কিন্তু আমাদের কমিটি গুলো হচ্ছে সবসময় আসলে ওকে, আমাদের দেওয়া হয়। ওকে, ওকে, আমাদের জানা ঘাটতি থাকতে পারে। আর ৩০ সেকেন্ডে যদি একটা উত্তর দেন, বট আইডি, আপনাদের যে অভিযোগটা পুরনো কোনো বট আইডি দিয়ে যাদের চরিত্র হনন করে, এক্ষেত্রে আপনারা কোনো কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিনা? আহ প্রথমত হচ্ছে যে আসলে বট বট আইটি আসলে কে চালায়, এখন হচ্ছে যে বট আইটি তো মানে
আমরা চালাই না, এইটা আসলে মানে প্রমাণ তো আসলে করা যাচ্ছে না। কথা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমরা দেখি যে মানে বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করে হচ্ছে বিভিন্ন ধরনের ভালো ব্যক্তিকে বিভিন্ন ধরনের হেনস্থা করা হয়। এখন আসলে এই ধরনের এইটার কিন্তু শিকার কিন্তু শুধুমাত্র আমরা না, বিশেষ করে বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পলিটিক্যাল অনেক দলগুলো আসলে এটা ভুক্তভোগী, এমন না যে শুধুমাত্র আমরা। এখন কথা হচ্ছে যে এই এই হেনস্থাকারী যারা আসলে এই ধরনের কাজ করে, এটা আসলে খুবই একটা জঘন্য কাজ। এবং আমরা বলে থাকি, আমরা আমাদের জনশক্তিকে অবশ্যই এই বিষয়ে আমরা বলে থাকি যে কোনো ধরনের খারাপ মন্তব্য এবং নিজের আইডি থেকেও করা যাবে না, এবং কেউ যদি ফেক আইডি ইউজ করে বা বট আইডি যেটা আপনারা বলেন, এটাও যাতে কেউ যদি ইউজ না করে, এটা আমাদের পক্ষ থেকে বলা হয়ে থাকে। এবং আমরা যদি কখনো এই ধরনের কোনো কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি, এবং আমরা আমাদের থেকে হচ্ছে দিক নির্দেশনা দিয়েছি যে এই ধরনের অপকর্ম করা যাবে না। এখন এইটা যদি আসলে আইডেন্টিফাই করতে পারতো যে এই বট আইডি গুলো কে চালায়, তাইলে আমরা বুঝতে পারতাম আর কি আসলে এই বট আইডি গুলো এবং কে চালাচ্ছে। এখন আমাদের বিরুদ্ধে যেটা মানে বলে থাকে, এটা একেবারেই হচ্ছে হয়তো ধারণা করে থাকেন, এটা আসলে ভুল ধারণা হইতে পারে আর কি। আমাদের এই ধরনের কোন ধরনের বট আইডি আমরা আমাদের সাইফুল ইসলাম, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনার এই বট আইডি নিয়ে আপনারাও বিপদে আছেন, যেটি বুঝতে পারছি। আমরা একটু আনোয়ার পারভেজের কাছে আসতে চাই। আনোয়ার পারভেজ, আপনাদের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি এই ঘটনার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন ছাত্রদল গত 15-17 বছর রক্ত দিয়েছে, তারা আর রক্ত ঝরাতে চায় না। এবার যদি কেউ রক্ত ঝরায় তাহলে এই রক্তের বদলা ছাত্রদল নেবে। ঠিক কিভাবে ছাত্রদল রক্তের বদলা নেবে? রক্তের বদলা যদি রক্তই হয় তাহলে ক্যাম্পাস তো আবার উত্তপ্ত সেই একই ধারায় ফিরবে। এর বাইরে ভিন্ন কোনো সমাধান খোঁজা যেত কিনা, কি বলবেন? ধন্যবাদ ভাই। প্রথমেই যে বিষয়টা বলতে চাই যে ছাত্র দল সংঘাতকে বিশ্বাস করে না, তার বড় প্রমাণ 5 আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত দেখুন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু কোথাও কোনো সংঘাতে জড়ায়নি বা প্রশ্রয় দেয়নি। এবার নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায়, আমরা আমাদের মাতৃ সংগঠন ক্ষমতায়, আমরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। তারপরেও কোথাও দেখেছেন বাংলাদেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো কর্মী, কোনো নেতা অন্য কোনো দলের ভিন্ন মতের কোনো নেতা কর্মীর উপর আক্রমণ চালাইছে? কোথাও কিন্তু একটি প্রমাণ দিতে পারবেন না। সর্বশেষ গতকালকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত ঝরানো লাগছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত আবারও ঝরছে। এবং দেশীয় অস্ত্র মাধ্যমে কিভাবে, সেটা আমরা এখানে যারা উপস্থিত আছে সবাই জানি। বিশেষ করে বাপ্পি ভাই সুন্দর করে বললেন। এখন গতকালকের ঘটনাটা আমরা মনে হয় আনোয়ার পারভেজের কানেকশনটি হারিয়েছি। আমরা একটু মেহেদী হাসান বাপ্পি আপনার কাছে আবার একটু আসতে চাই। আমরা যে ক্যাম্পাসের স্বপ্ন সবাই দেখে, যে ক্যাম্পাস আমাদের বাংলাদেশের রাজনীতিতে ছাত্র নেতাদের বড় একটি ভূমিকা রয়েছে। এবার জাতীয় সংসদে আমরা দেখেছি অনেক গুলো তরুণ মুখ এই ক্যাম্পাসে, এই সংসদে তারা জায়গা করে নিয়েছেন সংসদ সদস্য হিসেবে, কেউ কেউ মন্ত্রী পরিষদেও জায়গা পেয়েছেন। ঠিক আপনারা যে কালচারটি আমরা 90-এর দশকে দেখেছি, যে কালচারটি আমরা 70-এর দশকে দেখেছি, ছাত্র নেতারা একই সাথে যেমন তারা রাজপথে আন্দোলন করেছেন, আবার তারা পড়ার টেবিলেও ছিলেন এবং তারা কালচারাল সেক্টরেও ছিলেন। এখন অনেকটা মিছিল নির্ভর হয়ে গেছে কিনা, সংঘাত করে লাইমলাইটে আসার চেষ্টার মতো হয়ে গেছে কিনা, আপনারা ঠিক কেমন দেখছেন? এবং আগামীর ছাত্র রাজনীতিকে ঠিক যদি পরামর্শের কথাই বলি, আপনারা যেহেতু ওয়াচডগের ভূমিকা পালন করেন, কি ধরনের কর্মকাণ্ড করলে ছাত্র সংগঠনের নেতৃত্ব গুণ মূলত উঠে আসবে এবং ক্যাম্পাসের সহাবস্থানটা নিশ্চিত হবে? মানে আপনার কাছে যদি এটি একটু জানতে চাই, পরামর্শ আকারে যদি বলেন। ছাত্র রাজনীতির জন্য পরামর্শ যেটা আমি শুরুতে বলেছি, শেষেও আমার একই পরামর্শ থাকবে। তবে আপনি যেমনটি বললেন যে আমাদের এবারের জাতীয় সংসদে কিছু তরুণ মুখ গিয়েছে। তরুণরাই তো নেতৃত্ব দিবে, তরুণরা সমাজের নেতৃত্ব দিবে, তরুণরা নিজেদের নেতৃত্ব দিবে, তরুণরা রাষ্ট্রের নেতৃত্ব দিবে। এটা তো এভাবেই চলে আসবে, এটাই তো চাওয়া। কিন্তু তরুণরা প্রকৃতপক্ষে গড়ে উঠতে হবে ছাত্র রাজনীতির মাধ্যমে, এবং সেই ছাত্র রাজনীতি হতে হবে সুস্থ মস্তিষ্কের, আমি মনে করছি। ছাত্র রাজনীতির জন্য কিছুক্ষণ আগে আমি যেমনটি বললাম পূর্বের লাইভে, যে
আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একটা শৃঙ্খলা মেনটেন করতে হবে। আমাদের যে নেতা কর্মীরা রয়েছে তাদের বিষয়ে কাদা ছোড়াছুড়ির বিষয়টি না দেখে আমরা সহানুভূতির একটি রাজনীতি করতে হবে। কোনো বিষয়ে যদি কোনো সংঘাত ঘটেও যায়, কোনো ঝামেলা হয়েও যায়, সেটিকে আমরা কিভাবে ঘটেছে সেই ঘটার বিষয়টিকে আমরা সমাধানের দিকে নিয়ে যাব। কারা ঘটিয়েছে এরপর কাদা ছোড়াছুড়ি এই বিষয়টি থেকে আমরা বেরিয়ে আসবো। তাহলে আমি মনে করছি যে ছাত্র রাজনীতিগুলো সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনা সম্ভব এবং আহ ছাত্র সংগঠনগুলো একটি সুস্থ রাজনীতির মাধ্যমে বেড়ে উঠবে, এমনটি আমি মনে করছি। ওকে, আর মেহেদী হাসান, আমি যদি আর 30 সেকেন্ড আপনার কাছে একটু জানতে চাই, শেষ প্রশ্ন এটি। ক্যাম্পাসগুলোতে আমি যেটি বলছিলাম যে সুকুমার বৃত্তির যে চর্চাগুলো, ধরেন বিতর্ক প্রতিযোগিতা কিংবা গানের আসর কিংবা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এছাড়া আরো অনেক ধরনের বই বই ম্যাগাজিন বের করা, আহ, নিজেদের মধ্যে লেখালেখি করা, এই যে কালচারগুলো, এগুলোর মাধ্যমে তো একজন তরুণ শিক্ষার্থীর বিকাশ ঘটে, মূলত তার চিন্তার বিকাশ ঘটে, তার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি হয়, তার নেতৃত্ব গুণ বাড়ে। কিন্তু শুধু মিছিল নির্ভর, বড় ভাই নির্ভর কিংবা মানে শুধু রাজপথটাই কি রাজনীতির অংশ কিনা, এটি পলিসি, একজন নেতা তো মূলত পলিসি নেতা। সেক্ষেত্রে এইগুলোর কালচারকে কতটুকু আপনি মনে করেন যে পলিসি পলিটিক্স কিংবা ওয়েলফেয়ার পলিটিক্স আনতে কিংবা সর্বস্থানে নিশ্চিত করতে এগুলো কতটুকু ভূমিকা রাখতে পারে, বা এই চর্চাগুলো জরুরি মনে করছেন কিনা এখন? একজন ছাত্রের কাজই হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করা। একজন ছাত্রের কাজই হচ্ছে আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন এগুলো। তো একজন ছাত্র তার ছাত্রত্ব না রেখে কিভাবে সে ছাত্র রাজনীতি করবে? তাকে আগে ছাত্র হয়ে ছাত্রের যে কাজগুলো সেগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টি বললেন, যে আমাদের হচ্ছে শুধুমাত্র মিছিল কেন্দ্রিক। এখন ভাই যদি একটু স্পষ্ট ভাষায় বলি, আমাদের যে ছাত্র রাজনীতির বর্তমান যে ধারা, আমাদের শুধুমাত্র বড় ভাই কেন্দ্রিক এবং হচ্ছে শুধুমাত্র এক ধরনের যে প্রভাব বিস্তারের, আমি অমুক বড় ভাইয়ের লোক, এরকম একটি প্রভাব বিস্তারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদের কর্মীদের ভিতরে আর নেতৃত্বদের ভিতরে হচ্ছে আহ আমার এই ছোট ভাইদেরকে আমি উৎসাহ দিয়ে বা সাপোর্ট দিয়ে রাখলে তাদেরকে আমি আবার আমার মিছিলের মাঠে পাবো, এরকম আমাদের নেতৃত্বগুলো কিছুটা হয়ে গিয়েছে এরকম। যদি একেবারে আজকে মানে মনের দুঃখের জায়গা থেকে যদি বলতে হয়, নেতৃত্বটাও হয়ে গিয়েছে এমন এবং আমাদের কর্মীরাও গড়ে উঠছে এমন ভাবে। সত্যি আপনি যে কথাটি বললেন যে আসলে ম্যাগাজিন, লেখালেখি এবং বিতর্ক প্রতিযোগিতা, মানে বুদ্ধি বিকাশের যে বিষয়গুলো, সাংস্কৃতিক চর্চা, এগুলোর মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে আপনি একজন ছাত্র গড়ে তুলতে পারবেন এবং একজন ছাত্র নেতা গড়ে তুলতে পারবেন। এর বাহিরে যে বড় ভাই জাতের রাজনীতি এবং হচ্ছে যে 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 আধিপত্যতার যে রাজনীতি, সেটির জন্যই শুধুমাত্র এই রাজপথে মিছিল করে বা হচ্ছে বড় ভাইকে সাফাই দিয়ে এভাবে রাজনীতি করছে। তো সে জায়গা থেকে অবশ্যই আপনার যে পরামর্শ, আমিও আপনার সাথে একমত পোষণ করছি যে এভাবে আসলে সম্ভব, ছাত্রদের নতুন নেতৃত্বদের এভাবে গড়ে তোলা আসলে সম্ভব। অনেক ধন্যবাদ, আপনি দারুণভাবে বলেছেন মেহেদী হাসান বাপ্পি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সর্বশেষ দুটি প্রশ্ন নিয়ে আমাদের অন্য দুজন অতিথির কাছে যেতে চাই। শুরুতে সাইফুল ইসলাম, আপনার কাছেই আসতে চাই। আমরা যে সংঘাতের সূচনা গতকাল দেখলাম, সেটি নিশ্চয়ই আপনারাও চান না, কেউই চায় না। আমি যদি স্পষ্টভাবে আপনাকে জানতে চাই যে সামনের দিনে সহাবস্থান বজায় রাখতে এবং ক্যাম্পাসে সংঘাতবিহীন ক্যাম্পাস উপহার দিতে ছাত্র শিবিরের পরিকল্পনা কি এবং ছাত্র শিবিরের কমিটমেন্ট কি, সেটি আমরা একটু জানতে চাই। সেটি বলে আজকে প্রশ্ন শেষ করব। আহ, ছাত্র শিবির আসলে সবসময় চায় যে ক্যাম্পাসগুলো আসলে পরিবেশ বান্ধব হোক, যেখানে আসলে শিক্ষার্থীরা তাদের আহ, পড়াশোনা যাতে নির্বিঘ্নে করতে পারে, এবং ক্যাম্পাসে যাতে আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে আসলে ছাত্র বান্ধব কাজ করে থাকেন, শিক্ষার্থী বান্ধব কাজে যাতে তারা সহযোগিতা করে থাকেন। বিশেষ করে আমাদের ক্যাম্পাসগুলোতে আমরা বিগত সময়ে এই ধরনের আচরণ দেখতে পাচ্ছি, দিন শেষে আসলে ভুক্তভোগী হয় আমাদের শিক্ষার্থীরা। তো সেই জায়গায় আসলে ছাত্র সংগঠনগুলো যদি একজন অভিভাবকের ভূমিকা পালন করে থাকে, এবং আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই চাইবো যে যাতে আসলে ক্যাম্পাসগুলোতে আমরা আগের মতো যে ধরনের হল দখল, তারপর হচ্ছে গেস্ট রুম কালচার, তারপর হচ্ছে গণরুম কালচার, এই কালচার যাতে ফিরে না আসুক। একজন শিক্ষার্থী যাতে হচ্ছে নির্বিঘ্নে সে তার একাডেমি, সে যে 4 থেকে বা 5 বছরের জন্য সে যাতে ইউনিভার্সিটিতে আসে, সে পুরোটা সময় যাতে হচ্ছে সে তার মতো করে পড়াশোনার পরিবেশ পায়। এবং আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমাদের সাথে এবং ক্যাম্পাসগুলোতে আমরা যেখানে কাজ করে থাকি সেইখানে আমাদের
ছাত্র শিবিরের মূল কাজ হচ্ছিল শিক্ষার্থীদেরকে নিয়ে। তো সেই জায়গায় আমরা অবশ্যই চাইবো শিক্ষার্থীরা যাতে এই ধরনের কাজগুলা করতে পারে, এবং এই কাজগুলো করার জন্য ছাত্র শিবির যা যা করা দরকার তাই করবে, যাতে একজন শিক্ষার্থী ক্যাম্পাসে এসে নির্বিঘ্নে সে তার একাডেমিক পড়াশোনা শেষ করে যাতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এটি আমরা প্রত্যাশা করি। এবং আমরা আগামীতেও আসলে একজন আদর্শ নাগরিক তৈরি করার জন্য যা যা করা দরকার একজন শিক্ষার্থীদের জন্য আমরা তাই করবো ইনশাআল্লাহ। এবং এটাই আমাদের প্রত্যাশা, এবং আমরা আমি যদি ভবিষ্যতে বলি আপনাদের যে ক্রিয়াশীল অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি বলবেন, যদি 10 সেকেন্ডে শুধু বলেন। 10 সেকেন্ডে যদি বলতে চাই যে আমরা একটা সহাবস্থানের রাজনীতি করতে চাই, এবং আমরা কোনো ধরনের, আমরা আগে যে ধরনের কালচার দেখতাম যে বিরোধী দলকে দমন, এবং আমরাও ছাত্র দল থেকে এই প্রত্যাশা করি যে তারা আসলে গত 17 বছর যেই ধরনের ভুক্তভোগী হয়েছে এবং বঞ্চিত হয়েছে, এবং তারাও অন্য কোনো ছাত্র সংগঠনকে এই ধরনের অজুহাতে বঞ্চিত করবেন না, এবং এই আশা আমরা আসলে ছাত্র দলের কাছে আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে সর্বশেষ অতিথি আনোয়ার পারভেজ আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন নিয়ে, আমরা যেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি, সবাই যে ক্যাম্পাসের স্বপ্ন দেখে, সেই ক্যাম্পাস বিনির্মাণে এবং সহাবস্থান নিশ্চিতে ছাত্র দলের পরিকল্পনা কি এবং কি কমিটমেন্ট আপনারা রাখছেন সুনির্দিষ্টভাবে সেটি একটু জানতে চাই। ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আগের প্রশ্নের সময় আমি আনএক্সপেক্টেডলি বের হয়ে চলে আসছিল, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, যে কারণে বের হয়ে গেছিলাম। যাই হোক, আপনার যে পরিকল্পনা এবং মেহেদী হাসান বাপ্পি ভাই যে কথাটা, সেই কথার রেফারেন্সের যে উত্তরটা, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী, আমি আগেও বলেছি আবারও বলতেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই গত পরশুদিনই বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে চায় পলিসি নির্ভর এবং ওয়েলফেয়ার নির্ভর পলিটিক্স। যাই হোক, ক্যাম্পাসে আমি বক্তব্যের শুরুতে বলছিলাম যে সংঘাত আসলে রাজনীতির কোনো বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে অবস্থান নাই। সংঘাত আমাদের কাম্য নয়, সংঘাত নয়, ছাত্র রাজনীতির সংঘাত নয়। আমরা চাই প্রতিযোগিতা হোক আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পক্ষে কথা বলেছে। সংলাপ, সহনশীলতা ও ন্যায্য ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব। আপনি যে কথাটি বললেন, আসলে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক যে বিষয়টাই সবচেয়ে গণতন্ত্রের বিষয়ে সবচেয়ে দুটো জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে ভিন্ন মতকে কথা বলতে দেওয়ার যে সুযোগ বা স্বাধীনতা, সেটা, এবং একটি প্রকৃতি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম স্তম্ভ কিন্তু আমরা বলতে পারি সেটা হচ্ছে শক্তিশালী বিরোধী দল। তাই শক্তিশালী বিরোধী দলের আহ যে কর্মসূচিটা সেটাও গঠনমূলক এবং সমালোচনাটাও গঠনমূলক হওয়া উচিত। আমরা গতানুগতিক ধারায় যে দীর্ঘদিন যে বাংলাদেশের মানে রাজনীতি সংস্কৃতি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে সব জায়গায় যে কালচারটা নষ্ট হয়ে গেছিল, সেই জায়গা থেকে, সেই মুখস্থ এবং গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুন ধারার বাংলাদেশ গড়তে চাই। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সবার আগে আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, সবার আগে প্রয়োজন প্রকৃতপক্ষে সহাবস্থান। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিষয়ে অতীতেও যেভাবে ভূমিকা পালন করেছে, এবং যেহেতু পাওয়ার পার্টিতে আছে, আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই জায়গা থেকে সর্বোচ্চ সহনশীলতা এবং ধৈর্যশীলতার পরিচয় দেবে, এবং প্রকৃতপক্ষে যে সহাবস্থানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেটা ভূমিকা পালন করা, সেটাও অবশ্যই করবে। এবং আমি বিশ্বাস করি সুন্দর একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আমাদের নীতি হওয়া উচিত সবার আগে বাংলাদেশ। সর্বশেষ আমি একটি কথা ভাই, আপনার মাধ্যমে আমি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই বিভিন্ন কথা বলছে, যুক্তি দিচ্ছে, আমি সর্বশেষ অত মানে অতীতের কথায় যাচ্ছে না, একটি কথা জানতে চাই। হল দখল করা, মফ করা, গুজব রটানো, ভয়টা আইডির মাধ্যমে মানুষের চরিত্র হনন, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো, এবং রাতে মানে গেস্ট রুম কালচার যেটা, সেটা আমরা ছাত্র শিবিরে আমার বিশ্ববিদ্যালয়ে আমিও প্রমাণ দিতে পারবো। এরকম ঘটনা ঘটছে 5ই আগস্ট পরবর্তী সময়ে, কিন্তু আমি কথা বলতেছি এই যে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো, এবং এইটা কি বাংলাদেশ ছাত্র শিবিরে জায়েজ কিনা? ভাই যে বললেন যে আমাদের জনশক্তিতে এরকম কোনো অন্যায় করেনি, যে কারণে তাদেরকে বহিষ্কার করা হয়নি বা তাদের বিরুদ্ধে
দলীয় কোনো ব্যবস্থা দেয়া হয়নি। তো আমার কথা হচ্ছে এই বিষয়গুলো আমি বললাম, এগুলো কি আপনাদের সংগঠনে জায়েজ, বা এইগুলো কি আপনাদের সংগঠনে মানে সংগঠনের পরিপন্থী হয়, শৃঙ্খলা পরিপন্থী হয়, এইগুলো এমন ধরনের কাজ কি না, এটা আমি অনেক সর্বশেষ জানতে ধন্যবাদ। চাই, এবং আপনার আপনাদের প্রশ্ন আপনার সবাইকে প্রশ্ন ধন্যবাদ। আপনার প্রশ্ন মনে হয়, জি, অনেক ধন্যবাদ। আমরা এই প্রশ্নের কিছুটা উত্তর আপনি যখন অনলাইনে ছিলেন না সেই সময় সাইফুল ইসলাম দিয়েছেন। তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমরা যদি সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে একটু সাইফুল ইসলাম আপনার কাছে এগুলো শুনি এবং আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আজকে আমাদের শো এখানে শেষ করব। সাইফুল ইসলাম, সাইফুল সাইফুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? আমার মনে হয় আমার মনে হয় সাইফুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে কিছু প্রশ্ন রেখেছেন আনোয়ার পারভেজ, আপনি যদি উত্তর প্রথমত দিতে হচ্ছে চান যে তাহলে। আমি তো একবার ভাইকে আনসারটা দিলাম যে না না ভাই, উত্তর আমি একটু বলি, আপনি উত্তর দেননি ভাই। আপনি বলছেন যে কোথাও আপনাদের জনশক্তি এটা করে নেই। এখন বিষয় হচ্ছে আপনাদের, আমাদের কাছে তো আহ, স্পষ্ট আম- প্রমাণ আছে যে আমি আমার আমরা বিশ্ববিদ্যালয়ে বলতেছি, আমি যে কথাগুলো বলেছি, হল দখল করা, মব করা, গুজব রটানো, আর ভোট আইডির মাধ্যমে মানুষের চরিত্র হনন, শিক্ষার্থীদের ভয় ভীতি প্রদর্শন, এইটা আমার বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। সেই জায়গা থেকে আমি আপনাকে প্রশ্ন করেছি, আমার বিশ্ববিদ্যালয়ে যে আপনাদের ছাত্র শিবিরের সংগঠন আছে এবং কমিটি আছে, এই এবং আপনাদের কর্মী আছে, আমি যে অভিযোগগুলো করেছি এই অভিযোগগুলো প্রমাণিত, এবং এগুলোর সাথে আপনাদের ছাত্র শিবিরের কর্মীরা জড়িত। তো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আমি সেটাই জানতে চাইছি। তাহলে কি এটা জায়েজ যে কারণে ব্যবস্থা নেওয়া হয়নি? আমি সেটা জানতে চাইছি ভাই। আমি মনে করি আপনি আমার প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন। প্রথমত হচ্ছে আমি একটু ভাই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে ভাই বলেন যে ৫ই আগস্টের পর ছাত্র শিবির বিভিন্ন জায়গায় হল দখল করেছে। এখন কথা হচ্ছে যে একজন বৈধ শিক্ষার্থী সে যদি অ্যালটমেন্ট নিয়ে সে যদি হলে থাকতে চায় এবং সেটা যদি আসলে হল দখল হয়ে যায়, তা আসলে একজন ছাত্র শিবির করে বলে কি তার জন্য সে হলে উঠতে পারবে না? একজন ছাত্র শিবির না করে ভাই, বলে না কি ভাই, আসলে সে কোনো ছাত্র সংগঠন মেধার এরকম ভিত্তিতে না। সিট এখন হচ্ছে, সিট চাচ্ছেন। শোনেন শোনেন, হল দখল কোনটা? আমি হল দখল কোনটা? আপনি 24 রানিং 24 বছর একজন শিক্ষাবর্ষের ছাত্র ছাত্র যদি হলে আবাসিকতা পায়, কিন্তু 20 20 21 21 22 22 23-এর মেধা এবং রেজাল্ট থাকার পরেও সে যদি হলে উঠতে না পারে, সেটা সেটাকে কিভাবে বলেন? আপনি ছাত্র শিবির করা দোষের কিছু না, ছাত্র রাজনীতি দোষের করা কিছু না ভাই। আমি সেটা প্রশ্ন করি না। আমার প্রশ্ন আপনি বুঝতে না পারলে আপনি আমাকে বলেন, আমি ক্লিয়ার করতেছি। আপনি আপনি আমার একটু প্রশ্নটা আপনি হল একটু দখল করে। বলেন যে হ্যাঁ, হল দখল মানে ছাত্র শিবির গিয়ে হচ্ছে মানে একটা হল দখল করে ফেলছে, এরকমই তো আপনার প্রশ্নটা? হ্যাঁ জি, হ্যাঁ, করে ফেলছে কি? আমি সুস্পষ্ট, আমি যে কথাগুলো বললাম এগুলোর আমার বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, আমি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে বলতেছি। এবং আপনার আপনার দলের কর্মী হলে 24-25 শিক্ষাবর্ষে কর্মী হলে হলে সিট পায়, কিন্তু 20-21-এর ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সেকেন্ড থার্ড তারা হচ্ছে সিট পায় না। আমি সেটা বলছি, সেটাকে নিশ্চয়ই হল দখল করা হয় বলা হয়। শোনেন, এখন আপনার হচ্ছে কাছে কোনো ভাই সংবাদ মাধ্যম আপাতত প্রকাশিত কোনো তথ্য আছে কিনা? যদি সংবাদ মাধ্যমে কোনো তথ্য থাকে আমার মনে হয় সেটি হলে স্পেসিফিক বলা সম্ভব। তাইলে মনে হয় আরেকটু ভালো বলা যাবে। আমি একটু ভাই শেষ করে দিচ্ছি। যে ক্যাম্পাসে আসলে হল দখল থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে প্রশাসনকে তার জায়গা থেকে তার কাজ করে দেওয়া উচিত, কর্তৃত্বের সহযোগিতা করা উচিত। প্রশাসন যদি তার জায়গায় আসলে কাজ করে থাকেন, এবং ভাই যে কথাগুলো বলেন যে একজন 20-21 সেশনের শিক্ষার্থী, আমার কথা হচ্ছে ওই হলে তো প্রবশ ছিল, কিন্তু জোর করে যদি কোনো শিক্ষার্থী যদি হল গিয়ে হচ্ছে কোনো ধরনের হল রুম দখল করে, তাহলে আমার কাছে মনে হয় যেটা সম্মিলিতভাবে ওই ইউনিভার্সিটির যারা সাধারণ শিক্ষার্থী আছেন এবং আহ, প্রশাসন আছেন তাদের আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, যে আসলে ভাই আসলে হলে প্রশাসন মানে পদক্ষেপ, ভাই অল্প ব্যবস্থা আপনি গ্রহণ করবে কি করে? একজন শিক্ষার্থী হলে উঠতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের কালচার আমরা দেখতেছি, আর অতীতে দেখেছি, এখনো দেখতেছি। একজন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মেধায় সিট পেলে তাকে বলে দেওয়া হয় অমুক ভাইয়ের সাথে যোগাযোগ করো, অমুক সভাপতির সাথে। মানে সে ছাত্র শিবিরের মানে এমন ভাবে তাকে উপস্থাপন করা হয়, মনে হয় সে ছাত্র শিবিরের সভাপতি না, সে হলের সভাপতি। বিষয়টা এরকম। এই কালচার গুলো থেকে ভাই বের হয়ে আসেন। এই কালচার গুলো ছাত্রলীগ এই করছিল, ধরনের আচরণ যদি আপনারা বের কোথাও হয়ে আসেন। এই ধরনের আচরণ যদি আপনার ইউনিভার্সিটি পরিলক্ষিত হয়, এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনারা
প্রশাসনকে সাথে নিয়ে মানে পদক্ষেপ নেওয়া উচিত, যে আমরাও চাই না যে আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি সেখানে আসলে কোনো ধরনের দখলদারিত্বের রাজনীতি হোক। যদি এই ধরনের কালচার কোথাও যদি হয়ে থাকে এবং এটাতে ওই ইউনিভার্সিটি আসলে স্টেপ নিতে পারে। সাইদুল ভাই এবং আরেকটু বলি, এখানে আমার প্রশ্ন ছিল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা না, আপনার সংগঠনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি নেওয়া হবে সেটা আমি জানতে চাইছি ভাই। ভাই আমার কথা হচ্ছে যে আপনি ইবির ঘটনা আমাকে বলছেন, এখন ইবির ঘটনা তো হচ্ছে ওই ইউনিভার্সিটির আসলে যিনি সভাপতি আছেন বা সেক্রেটারি আছেন তিনি জানেন, এবং আমি যদি আমার ইউনিভার্সিটির ভাই কথা বলি সেই জায়গা হচ্ছে স্যাম্পল ইজ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় বলি যে আপনাদের ইউনিভার্সিটিতে হয়েছে যে একটা নিয়োগ পরীক্ষার সময় আপনারা হচ্ছে একজন নিয়োগ বোর্ড কর্মকর্তাকে আপনারা হচ্ছে যে মানে মফ করে আপনার রুমে নিয়ে তালা মেরে রাখছেন, এটা তো আপনাদের ইউনিভার্সিটি হয়েছে, তো তখন তো আপনারা কোনো ধরনের স্টেপ নেন নাই। এত বড় ধরনের অপরাধ করার পরেও আপনারা একজন শিক্ষার্থী যে যার বৈধতা আছে হলে ওঠার, আপনি যখন সে হলে উঠতে গেছে তখন আপনি বলেন যে সে মানে গিয়ে হচ্ছে হল দখল করছে। এই ধরনের মানে কালচার আসলে এগুলা বলে আমার কাছে মনে হচ্ছে আপনারা ফিরিয়ে নিয়ে আসতেছেন। আমার মনে হচ্ছে যে এই ধরনের কালচার আসলে ইউনিভার্সিটি থেকে মুছে দেওয়া উচিত। এই ধরনের হলে ওঠার বিষয়ে আসলে পদক্ষেপ নিবে হচ্ছে ভাই ছাত্র রাজনীতি কলঙ্কিত, ছাত্রলীগ যেভাবে করেছিল তার থেকে বেশি কলঙ্কিত হবে আপনাদের দ্বারা, এটা আমি আজ বলে রাখলাম। আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশকে আমি জানিয়ে রাখলাম যে ছাত্র রাজনীতি যেভাবে কলুষিত করা হচ্ছে এবং হবে ফিউচারে, সেটা সম্পূর্ণ ছাত্র শিবিরের দ্বারা হবে। অনেক ধন্যবাদ জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম এবং অনেক ধন্যবাদ মেহেদী হাসান বাপ্পি, আপনাদের তিনজনকে আপনারা মূল্যবান সময় এডুকেশন টাইমসকে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন, এবং দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি।